70 লাখ টাকার লাক্সারি ভলভো কার, 800 গ্রাম সোনা, সব মিলিয়ে 2.5 কোটি টাকার বিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না। এই বিয়ের পাত্রীকে মরে যেতে হলো। তার প্রাণ অকালে ঝরে গেল। এর জন্য দায়ী কে? শুধুমাত্র তার শ্বশুরবাড়ির লোকেরা, নাকি তার বাবার বাড়ির লোকেরাও সমানভাবে দোষী? তামিলনাড়ুর তিরুপুরে মাত্র 2 মাসের বিয়েতেই শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একটি 27 বছর বয়সী মেয়ে আত্মহত্যা করে। আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এরকমই একটি হৃদয় বিদারক ঘটনার কথা, যার বাবা একজন বিশাল বড় মানের ব্যবসায়ী, বিপুল সম্পত্তির অধিকারী। তার মেয়েকে কী কারণে অকালে ঝরে যেতে হলো? আজকের আসরে জানাবো সেই মর্মান্তিক ঘটনাটি। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটি শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। তামিলনাড়ুর বাসিন্দা আর.জি. আন্নাদুরাই। তিনি একজন বস্ত্র ব্যবসায়ী। তিরুপুরে একটি গার্মেন্টস কোম্পানি পরিচালনা করেন। আন্নাদুরাই মূলত আমদানি রপ্তানির বস্ত্র ব্যবসা করতেন এবং আর্থিকভাবে তিনি অত্যন্ত বিত্তশালী ছিলেন। তিনি তার 27 বছর বয়সী মেয়ে রিধান্নায়ের সাথে 28 বছর বয়সী কেভিন কুমারের বিয়ে দেন গত 11 এপ্রিল 2025-এ। এটি একটি টিপিক্যাল অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। বিয়ের আগে দুই পরিবার দেখা সাক্ষাৎ করে পাত্রপাত্রীকে পছন্দ করে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় এবং দেনা পাওনার বিষয়ক আলোচনাও ওই দিনেই হয়। আন্নাদুরাই মেয়ে ভালো থাকবে ভেবে পাত্রপক্ষের সব দাবি মেনে নেয়। প্রায় 2.5 কোটি টাকা খরচ করে আন্নাদুরাই মেয়েকে রাজকীয়ভাবে বিয়ে দেন। এই বিয়েতে তিনি 70 লাখ টাকা দামের লাক্সুরিয়াস ভলভো কার ছাড়াও মেয়ে এবং জামাইকে মিলিয়ে মোট 800 গ্রাম সোনা বিয়ের উপহার হিসেবে দেন। এছাড়াও 100 জন বরযাত্রীকে একটি করে সোনার মুদ্রা দেওয়া হয়, যার সর্বমোট ওজন ছিল প্রায় 1 কেজি। এর পরেও পাত্রপক্ষের দাবি ছিল আরও 200টি সোনার মুদ্রা, যা প্রায় 2 কেজি ওজনের সোনার মুদ্রা, সেটাও দিতে হবে। অর্থাৎ বিয়েতে মোট 4.5 কেজি সোনা দেওয়ার কথা হয়েছিল। আন্নাদুরাই সেটাও মেনে নেন এবং বিয়ের অল্প দিনের মধ্যে তিনি সেটাও দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন। রিধান্না আর কেভিন কুমারের বিয়ে হয়ে যায়। 2 চোখে রঙিন স্বপ্ন নিয়ে রিধান্না শ্বশুরবাড়ি চলে যায়। বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই রিধান্না বুঝতে পারে সে একটি অত্যন্ত লোভী অর্থপিপাসু পরিবারে এসে পড়েছে। বিয়ের সময়ের কথা অনুযায়ী যে 200টি সোনার মুদ্রা বাকি ছিল, সেগুলো নিয়ে আসার জন্য রিধান্নার উপর রীতিমতো চাপের সৃষ্টি করা হচ্ছিল তার শ্বশুরবাড়ির তরফ থেকে। তার স্বামী তাকে সবসময় বলতো তাদের প্রতিবেশীর একজন বিয়েতে 100 কোটি টাকা গিফট হিসেবে পেয়েছে। সেও তার শ্বশুরের থেকে টাকা চায় ব্যবসা করার জন্য। অর্থাৎ বিষয়টা আর 200 গ্রাম সোনার উপর মধ্যে ছিল না, 100 কোটি টাকার দাবিও উঠতে শুরু করেছিল। তারপর শুরু হয় মানসিক অত্যাচার কেভিনের পরিবারের তরফ থেকে। রিধান্নাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হতো না, ঠিকমতো খেতে দেওয়া হতো না, তাকে একটা ঘরে বন্দি করে রাখা হতো। আর তার স্বামী কেভিন কুমার তো রীতিমতো শারীরিক অত্যাচারও করতো তার উপর। বিয়ের 15 দিন পরে হঠাৎই একদিন রিধান্না তার বাপের বাড়ি চলে আসে একা। তাকে দেখে তার বাবা অবাক হয়ে যান এবং জানতে চান এইভাবে হঠাৎ সে কেন একা এসেছে, সব কিছু ঠিক আছে তো? তখন সে তার মা বাবাকে সমস্ত ঘটনা জানায়। তার শ্বশুরবাড়ির লোকজন যে তাকে আরও পণের জন্য শারীরিক মানসিক অত্যাচার করছে, সেই বিষয়টাকে তার বাবা জাস্ট পাত্তা না দিয়ে বলেন, শুরুতে এরকম হয়, যাও গিয়ে অ্যাডজাস্ট করে সংসার করো, পরে সব ঠিক হয়ে যাবে। সে যায়, তার উপর আবার একই রকম অত্যাচার শুরু হতে থাকে। সে আবার মা বাবার কাছে চলে আসে এবং সেই অ্যাডজাস্ট শব্দটা শুনে আবারও ফিরে যায়। এইভাবে যখন অত্যাচার সহ্য করতে না পেরে তৃতীয়বার সে তার মা বাবার কাছে চলে আসে, তখন তার মা বাবা দিন 7 তাকে থাকতে দেন তাদের কাছে। তারপরে আবারও সেই একই কথা বলেন, গিয়ে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে। এবার সে যেতে রাজি হয়, কিন্তু তার বাবাকে অনুরোধ করে
একবার তার শাশুড়িকে ডেকে তার সাথে যেন তিনি কথা বলেন। এবার তার বাবা রাজি হন। তার শাশুড়িকে ডেকে পাঠানো হয় কথা বলার জন্য। তার শাশুড়ি আসেন, তার সাথে কথা বলা হয়। শাশুড়ি রীতিমতো ক্ষমা চান রিধান্নার সাথে খারাপ ব্যবহার করার জন্য এবং কথা দেন ভবিষ্যতে তার সাথে এরকম আর কিছু হবে না। কিন্তু এসব করে কোনো লাভ হয় না। তার শাশুড়ি তাকে ফেরত নিয়ে যাওয়ার পরে আবারও তার ওপর চরম শারীরিক মানসিক অত্যাচার শুরু হয়। শারীরিক মানসিক এত কষ্ট সহ্য করতে না পেরে রিধান্না দিশেহারা হয়ে পড়ে। তার মা বাবাও তার কোনো কথা শুনতে রাজি নন। মা বাবার কাছ থেকে অ্যাডজাস্ট কথাটা শুনতে শুনতে এই কথাটার প্রতি তার এক প্রকার ঘৃণা এসে গেছিল। এক সময় তার মনে হয় তার বাবা আন্নাদুরাই তার শ্বশুরবাড়ির অত্যাচারের কথা বিশ্বাসই করতে চাইছে না। তার বাবা তাকে সব সময় বলতেন জীবন এরকমই হয়, তাকেই তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে অ্যাডজাস্ট করে বাঁচতে হবে। সে ভেবেছিল শ্বশুরবাড়িতে সে আর থাকবে না, সে তার বাবা মায়ের কাছে গিয়ে থাকবে। কিন্তু বারবার বাবার কাছে অত্যাচারের কাহিনী শুনিয়ে কোনো রকম আশ্বাস না পেয়ে সে আত্মহত্যার পথটাই বেছে নেয়। একদিন রিধান্না মন্দির যাবে বলে শ্বশুরবাড়ির একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু না, সে মন্দিরে যায় না, উল্টো দিকে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করায়। তারপর সেখান থেকে তার বাবাকে পরপর 7খানা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠায়, যে মেসেজে সে তার বাবা মাকে কতটা ভালোবাসে সেটা জানায়। এই মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করে সংসার করাও সম্ভব নয় এবং সে তার মা বাবার বোঝাও হতে চায় না। এই সব কিছু কাঁদতে কাঁদতে ভয়েস মেসেজে সে তার বাবাকে পাঠায়। তারপর তার সাথে থাকা কীটনাশক খেয়ে সে গাড়িতেই পড়ে থাকে। একটা গাড়ি একই জায়গায় প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছে। এটা দেখে স্থানীয় লোকেদের সন্দেহ হয়। তারপর যখন তারা গাড়ির কাছে গিয়ে ভালো করে দেখে, তখন দেখতে পায় একটি মেয়ে ড্রাইভিং সিটে বসে এবং তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। তখন তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে গাড়িতে একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। তারপর যতটা দ্রুত সম্ভব পুলিশ তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর পুলিশের তরফ থেকে তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে খবর দেওয়া হয়। তার বাবা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যদি কেউ কখনো দেখেন আশেপাশে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে কষ্টে আছে তাহলে তাকে সাপোর্ট দিন, কারণ এখন তিনি উপলব্ধি করতে পেরেছেন তার মেয়ের মৃত্যুর জন্য অন্য কেউ নয়, সবচেয়ে বেশি তিনিই দায়ী। মেয়েটা বারবার তার বাবা মাকে জানিয়েছিল তার পক্ষে ওই অত্যাচার সহ্য করে সংসার করা একেবারেই সম্ভব হবে না, কিন্তু আত্মীয় পরিজন লোকজন কি বলবে সেই ভেবে তার বাবা মেয়েকে বাপের বাড়ির নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে আসার কথা একবারও ভাবেননি এবং তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। মেয়েটি বারবার বলেছিল তার কোনো দোষ নেই, শ্বশুর শাশুড়ি চরম মানসিক অত্যাচার করে আর স্বামী শারীরিক অত্যাচার করে পণের টাকার জন্য। এই অর্থলোভী পিশাচ মানুষগুলোর সঙ্গে সে কিভাবে অ্যাডজাস্ট করবে, এটা তার বাবা একটুও বোঝার চেষ্টা করেননি। তার মৃত্যুর পরে পুলিশ তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে গ্রেপ্তার করেছে। এখন বাবা ভীষণ কান্নাকাটি করছেন, কিন্তু তিনিও তো কিছু কম দায়ী নন। তিনি 2.5 কোটি টাকা দিয়ে মেয়ের বিয়ে দিতে পারেন। ভীষণ বড় একটি শাড়ির আমদানি রপ্তানির ব্যবসা তার আছে। তিনি কি তার মেয়েকে তার কাছে এনে রাখতে পারতেন না? শুধুমাত্র সমাজ কি বলবে এই ভেবে তিনি মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। সমাজ কি আজ তাকে তার মেয়েকে ফেরত দিয়ে যাবে? এই যে এখন এত কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমের সামনে, এতে কি তার মেয়ে জীবন ফিরে পাবে? অথচ তিনি সময় থাকতে এই বিষয়টা উপলব্ধি করেননি। এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে সচেতনতার জন্য অন্য সবাইকেও এই বিষয়ে জানতে সাহায্য করো। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।